নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং আমাদের পর্দায় চোখ রাখার জন্য। কাছে দূরে বসে যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে রইল পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা আমাদের ঘরে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ। ইনি একাধারে আমাদের উকিল স্যার, অন্যদিকে সমাজসেবী শ্রদ্ধেয় কৌশিক ইন্দু স্যার। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ভীষণ ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য পজিটিভতার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই স্যার। আপনি ব্যস্ততার মধ্যে যে আমার মাঝে এসেছেন, স্যার কেমন লাগছে স্যার আমাদের এখানে এসে? না, খুব ভালো লাগছে। পজিটিভ বার্তায় এসেছি, দেখি আমরা পজিটিভ আলোচনা করব। আপনাদের আমন্ত্রণ পেয়ে আমি আপনাদের কৃতজ্ঞ, আপনাদের আমি ধন্যবাদ জানাই একটা পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা আলোচনা চলে যাচ্ছি। স্যার, স্যার আপনি অনেক পেশা আছেন স্যার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি অনেক উচ্চ আধিকারিকও আছেন। না গিয়ে কেন এই পেশায় কেন এলেন স্যার আপনি? অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে বলতে হয় যে আমার বাবা উনিও এই প্রফেশনে ছিলেন। তো ছোটবেলা থেকে। আপনার বাবার নাম? মনীন্দ্রনাথ ইন্দু, ইন্দু। উনি এখন নেই, গত হয়ে গেছেন। কিন্তু ছোটবেলা থেকেই আসলে আমরা প্রফেশনটাকে ঘরে দেখেছি। হ্যাঁ, বাবার কাছে লোক আসতো, কথা বলতো, বেশ ভালো লাগতো, দেখতাম উনি প্র্যাকটিস করতেন ঘরের মধ্যে। তো সেটা একটা ইন্সপিরেশন ছিল আমাদের মধ্যে যে হ্যাঁ, বাবার সঙ্গে থাকবো, কাজ করব। সেটা দেখতে দেখতে মানে বড় হওয়াতে অনেকটা নেক জন্মে গেছে এই প্রফেশনটার প্রতি। ছোটবেলা থেকেই ভাবছিলাম যে আমরা এই প্রফেশনেই আসবো। তো সেই কারণেই অনেকটা যে আমি এই প্রফেশনেই জয়েন করেছি। কোন সালে স্যার এটা? আমি জয়েন করেছি অ্যাকচুয়ালি 2001 সালে। 2001 সালে, এখন 2024। বেশি দিন হয়নি স্যার, মোটামুটি এই তো 23 বছর হলো। 23 বছর মানে বিশাল ব্যাপার। 23 বছর মানে কম নেই স্যার, একটা বিশাল বড় একটা জার্নি স্যার। জার্নিতে স্যার আপনি কি পেয়েছেন স্যার এই জার্নিটা? অ্যাকচুয়ালি এই জার্নিটা যখন শুরু হয়, যখন আমরা আইনজীবী হই, হ্যাঁ, তখন আমরা নতুন জয়েন করি, এটা একটু সময় লাগে, একটু লেংদি প্রসেস। বেসিক্যালি যখন আমরা শুরু করেছিলাম তো বাবার হাত ধরেই আমাদের প্র্যাকটিস শুরু, যেহেতু আমার বাবা আইনজীবী ছিলেন। সেক্ষেত্রে মানে অনেকটা লাকি যে আমি একটা চেম্বার পেয়ে গেছি, বাবার সহযোগিতা পেয়ে গেছি। সেক্ষেত্রে বাবার হাত ধরেই প্র্যাকটিসটা শুরু করি। তারপর তো বিভিন্ন মামলায় করতে করতে সময়টা পার হয়ে যায় দেখতে দেখতে, এবং এক্সপিরিয়েন্সটাই এই প্রফেশনের একটা মূলধন। আপনি যত কাজ করতে থাকবেন, যত এগোতে থাকবেন, তত আপনি শিখতে থাকবেন। হ্যাঁ, সেটাই হচ্ছে মেইন জিনিস, যে আমরা কাজ করতে থাকি, কোথাও ভুল করি, কোথাও শিখি, সেভাবে সময়টা পার হয় আস্তে আস্তে। যত দিন যায় আমরা শিখতে থাকি। এখনো আমরা সত্যি কথা বলতে শিখেছি সব তা নয়, আমরা এখনো শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, ভুল হচ্ছে আবার শিখছি, এভাবেই আস্তে আস্তে এগিয়ে চলেছি। স্যার, আপনার এই পেশায় আসার পেছনে কি আপনার বাবা? অনেকটাই, সেটাই বললাম যে বাবাকে কাজ করতে আমরা দেখেছি। হ্যাঁ, বাবা প্রফেশন করতেন, বসতেন, সেটা ইন্সপিরেশন ছিল। সেই ইন্সপিরেশনটাকে বাবার সঙ্গে কথা বলে আস্তে আস্তে এই প্রফেশনটার প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মে যায়, একটা নেক তৈরি হয়। সে কারণেই আমরা, অন্তত আমি আর কি, সেই প্রফেশনে জয়েন করি। স্যার, আমরা দেখেছি স্যার যে অনেক প্রফেশনাল পিরিয়ড, অনেক আইনজীবী হয়ে যারা জুনিয়র, যারা সিনিয়র সাথে থাকেন। স্যার, আপনি কি আপনার বাবার সাথে করেছেন এটা? হ্যাঁ, ইনিশিয়াল স্টেজে তো আমি বাবার সঙ্গেই থেকেছি। হ্যাঁ, এছাড়াও আমাদের যে বারের অনেক আইনজীবী আছেন, যখনই আমাদের সাহায্যের প্রয়োজন পড়েছে, কাউকে জিজ্ঞাসা করেছি কি করলে ভালো হয় না হয়। এবং আমাদের সত্যি কথা, এই যে প্রফেশনে আমরা অনেক ভালো ভালো সিনিয়রদের সহযোগিতা পেয়েছি, যারা মানে একদম হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের সাহায্য করেন, এখনও করেন। যখনই কোনো প্রবলেমে পড়ি, সিনিয়রদের সঙ্গে আলোচনা করি যে কীভাবে করলে ভালো হয়, এখনও তাদের সহযোগিতা পাই। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, একজন আইনজীবীর কি কর্তব্য স্যার? না, আইনজীবী যারা এই প্রফেশনে আছেন, যারা এই পেশাকে বেছে নিয়েছেন, তারা মানুষকে কি করে জাস্টিস দেওয়া যায়, বিচার দেওয়া যায়, সেই প্রফেশনে আছেন। তো তাদের কর্তব্য, যারা নিপীড়িত, দরিদ্র বা যারা বিভিন্নভাবে টর্চার্ড হচ্ছেন, নানাভাবে প্রতারিত হচ্ছেন, তাদেরকে বিচারটা পৌঁছে দেওয়ার রাস্তাটাকে সুগম করা। তারা যাতে ঠিকমতো বিচারটা পায়, বিচার যেন ঠিকমতো হয়, তার রাস্তা আইনজীবীরাই তৈরি করে দেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি বলতে চাই যে একটা ভিকটিম বা অমুক, যখনই কোনো ঘটনা ঘটে, এটা সিভিল হতে পারে, ক্রিমিনাল হতে পারে, যখন ঘটনা ঘটে উনি কিন্তু প্রথমে একজন আইনজীবীর কাছে যান। আইনজীবীর তার দায়িত্ব হচ্ছে তাকে সঠিক পথ দেখানো, তাকে সুন্দরভাবে কেসটা, তার যে বার্তাটা আছে আদালতে যাওয়ার সময় তাকে গুছিয়ে তাকে প্রেজেন্টেশন করা। কোর্টের পক্ষে সম্ভব নয় সবকিছু বেছে মানুষকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে কথা বলে তো বিচার করা যাবে না। তো ওই আইনজীবীদের ডিউটি হচ্ছে সেটাকে
সুন্দর করে সাজিয়ে কোর্টের সামনে প্লেস করা এবং আইনজীবীদের বিভিন্ন আর্গুমেন্ট এবং কথাবার্তার মাধ্যমে যাতে বিচার ব্যবস্থা সঠিক বিচার করতে পারেন, সেটা আইনজীবীদের মূল দায়িত্ব, যাতে মানুষকে জাস্টিস দিতে পারে। একদম স্যার, দায়িত্ব আপনারা পালন করছেন বিভিন্নভাবে স্যার। দেখা যাচ্ছে যে একজন খুনি স্যার, খুন করেছেন স্যার, তারপর দেখা গেল যে সাক্ষী প্রমাণের অভাবে উনি মুক্তি পেয়ে গেলেন স্যার। এটা কি সমাজের ভালো না ক্ষতি স্যার? না, সমাজের ভালো বা ক্ষতি এটাকে একটু আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে। যখন একটা ঘটনা ঘটে, হ্যাঁ, পুলিশের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন করা। পুলিশ সেটাকে ইনভেস্টিগেট করে, কোর্ট সেটাকে বিচার করে, ঠিক আছে? এবং আমাদের আইনে প্রত্যেকেরই আইনজীবী পাওয়ার অধিকার আছে। একজন দোষী নির্দোষ সেটা বিচার করবে কোর্ট, কিন্তু উনি আইনজীবীকে যখন প্লেস করবেন যে আমার এই প্রবলেম, ওনার বক্তব্য শোনার জন্য, এবং তখন আইনজীবী কিন্তু ওনাকে ডিনাই করতে পারবেন না। অ্যাজ পার ল আমাদের যা আছে, একজন সে যত বড় ক্রিমিনালই হোক, সে যখন আইনজীবীর দ্বারস্থ হবেন, আইনজীবীকে সেই মামলা নিতে হবে এবং সেই মামলা করতে হবে, দেখতে হবে প্রত্যেকটা দিক থেকে তাকে বিচারটা করতে হবে। কারণ একজন নিরপরাধ যাতে শাস্তি পেয়ে না যায়, সেটা আইনের একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তখন পুলিশের ইনভেস্টিগেশনটা ঠিক হলো কিনা, ঠিক লোককে ধরে আনলো কিনা, আসলেই সে ক্রাইম করেছে কিনা, সেগুলি যদি আমরা ঠিক মতো বিচারটা না করি, আমরা যদি ঠিক মতো প্লেসটা না করি, তাহলে জাস্টিস হবে না। একটা নিরপরাধ লোক হয়তো শাস্তি পেয়ে যাবে, আসল ক্রিমিনাল হয়তো পালিয়ে গেল, ধরতে পারলো না, একটা নিরপরাধ লোক শাস্তি পেয়ে গেল। এখন পুলিশের ইনভেস্টিগেশনের পরে সেটা যখন বিচারের ব্যাপার আসবে কোর্টে, তখন আইনজীবী তাদের যেমন সরকার পক্ষেও আইনজীবী থাকবেন, আবার উল্টো দিকেও আইনজীবী থাকবেন। তার ডিউটি হচ্ছে তাকে সেভ করা, এবং এটা আমাদের কনস্টিটিউশনাল যে আমাদের তাকে সেই অধিকারটা দিয়েছে মানুষকে, যে হ্যাঁ আইনজীবী তুমি পাবে। ইভেন যদি কোনো আইনজীবী দাঁড়াতে না চায়, তো সরকার থেকেও লোকে আইনজীবী দেবে ওর ডিফেন্ড করার জন্য। এভরি পার্সন, মানে প্রত্যেকের অধিকার আছে তাকে ডিফেন্ড করার, তাকে নিজেকে নিরপরাধ প্রমাণ করা। সেই ক্ষেত্রে আইনজীবী ওদের কাজটা করবে, ডিউটি করবে, তারপর তো বিচার হবে, দেখা যাবে যদি সত্যি সে অপরাধী হয় অবশ্যই উনি শাস্তি পাবে, কিন্তু নিরপরাধ লোক যেন শাস্তি পেয়ে না যায় সেটাও দেখতে হবে। একদম স্যার। পুলিশ আর আইনজীবীর মধ্যে কি রকম সম্পর্ক থাকা উচিত? পুলিশের ডিউটি করছে, পুলিশ করছেন ইনভেস্টিগেশন, কোর্ট করছেন ইনকোয়ারি, মানে ইনকোয়ারি হবে, বিচার হবে। সাপোজ একটা লোককে পুলিশ ধরে আনলো, সে সত্যি অপরাধী কিনা, আমাকে অপরাধীর বক্তব্যটাও শুনতে হবে। তো অপরাধীর বক্তব্যটা আমরা যখন বলবো, কে বলবে? সেটাকে তো আইনজীবীকেই বলতে হবে, ওর বক্তব্যটা তুলে ধরতে হবে, কি হয়েছে না হয়েছে ওর মুখে শুনে ওর বক্তব্য কি। এবং আমাদের যে এভিডেন্স অ্যাক্ট আছে, তা অনুযায়ী পুলিশ সত্যিকারের এভিডেন্সটা কালেক্ট করতে পারলো কিনা, প্রমাণ করতে পারলো কিনা, সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার না। তো সেই প্রমাণগুলিকে বিশ্লেষণ করার জন্যই আইনজীবীরা আছেন, এবং প্রত্যেকটা জিনিস কোর্টকে দেখাতে হবে যে সত্যি উনি ক্রাইম করেছেন কি করেননি। তারপর কোর্ট বিচার করবেন অ্যাকর্ডিংলি। যদি প্রমাণ না থাকে, একটা লোককে আপনি তো শাস্তি দিতে পারবেন না। তো প্রমাণের অভাবে যদি কেউ বেরিয়ে যায় বলছেন, তাহলে বলতে হবে যে সেখানে ইনভেস্টিগেশনের কিছু ল্যাকুনা আছে, প্রপার এভিডেন্স কালেক্ট করতে পারেনি। তো উইদাউট এভিডেন্স কাউকে তো শাস্তি দেওয়া যাবে না। একদম স্যার। স্যার, আপনারা যখন স্যার কোনো কেস নেন হাতের মধ্যে, যে আপনারা যে কোর্টে একটা পার্টি এসে বললো যে আমার এই করেছে, আমাকে ছেলে জেলে আছে, তো আপনারা কি ওর জন্য যে কিছু নথিপত্র প্রমাণপত্র যে সংগ্রহ করতে থানাতে যাচ্ছেন স্যার? আপনারা যান? অ্যাকচুয়ালি থানাতে যাওয়াটা আমাদের ডিউটি না, কিন্তু যদি ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট যেরকম থাকে, ওর অধিকার রক্ষার্থে যদি কখনো থানা যেতে হয়তো যাবেন, নিশ্চয়ই যাবেন না কেন? যাবে স্যার। হ্যাঁ, আইনজীবী আমাকে অ্যাপয়েন্ট করেছে ওর লিগেল প্রোটেকশনের জন্য, ওকে আইনি সহযোগিতা করতে গিয়ে যদি কোনো প্রয়োজন পড়ে, তো যাওয়ার ভিতর আমি অন্তত কোনো অপরাধ দেখি না, যদি প্রয়োজন থাকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার। একজন আইনজীবী কি সমাজ সেবা করতে পারে স্যার? অবশ্যই। কিভাবে স্যার? দেখুন, আমরা তো একটা সমাজের পার্ট। একদম স্যার। হ্যাঁ, আপনি যেরকম অপরাধীর কথা বলছেন, আমাদের কাছে এরকম অনেক গরিব মহিলারা আসেন, যাদের মেনটেনেন্সের কেস আছে, যাদের বিভিন্ন রকম নির্যাতনের মামলা আছে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি আইনজীবীরা হাত বাড়িয়ে দেন সাহায্যের, অনেক ফিস ছাড়া, কম ফিসে বা কোনো ফিস না নিয়ে মামলা মোকদ্দমা করে দিচ্ছেন, কাজ করে দিচ্ছেন। আমি আইনের দিক বলছি, মানে সমাজসেবা তো বাইরে গিয়ে আমি করতে পারি, অন্যভাবে সমাজসেবা করলাম, মানুষের উপকারে আসলাম, কিন্তু আমি আইনের ভিতর থেকে আইনজীবী হিসেবেও আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, একটা ডিউটি আছে, সমাজকে সুস্থ করার, সমাজকে একটা সুন্দর সমাজ গড়ার। আমরাও একটা হাত বাড়িয়ে দিয়ে যেমন বিভিন্ন ক্ষেত্রে
অনেক নিরপরাধ লোক, গরিব মানুষ হয়তো আসে আমাদের কাছে, হ্যাঁ, ওরা হয়তো ঠিকমতো ফিস দিতে পারবে না, যদিও লিগ্যাল এইড আছে, কোর্টের কাছে আছে, তারপরেও অনেক আইনজীবীকে আমরা দেখি যে অনেক কম পয়সায় টাকা না নিয়ে অনেক কেস করে দিচ্ছেন, অনেক কেস করে দিচ্ছেন। হ্যাঁ স্যার, এটাও একটা সমাজমূলক কাজ স্যার। অবশ্যই অবশ্যই সমাজের দায়বদ্ধতা। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, একজন আইনজীবী একজন আসামির মধ্যে কিরকম সম্পর্ক থাকা উচিত? দেখুন, সম্পর্ক থাকা না থাকা, আমরা যারা প্রফেশনাল লোক, আমরা যারা প্রফেশন নিয়ে আছি, এটা আমাদের একটা প্রফেশন। হ্যাঁ, যেরকম ধরুন আমাদের কাছে কেউ যখন এসছে, আমাদের প্রোটেকশন চাইছে, আমরা ওকে ক্লায়েন্ট হিসেবে, ও আমাকে পে করছে, ফিস দিচ্ছে, তো তার সঙ্গে আমার রিলেশনটা হচ্ছে সেরকমই। ও ক্লায়েন্ট হিসেবেই থাকবে, আমরা আইনজীবী হিসেবে থাকবো। আমাদের যা ডিউটি, আমাদের যতটুকু ডিউটি করার, আমরা আইনের চোখে ততটুকুই ডিউটি করবো এবং সম্পর্ক ততটুকুই হবে। একজন আসামি সে অপরাধী হতে পারে, নিরপরাধ হতে পারে, ভালো লোক হতে পারে। হ্যাঁ, তো কাউকে আসামি বানালেই যে সে অপরাধী হলো তা নয়। আমরা দেখব বা বিচার করতে গিয়ে দেখব যে ওনার সঙ্গে যে ক্লায়েন্টের সম্পর্কটা, ওনার সঙ্গে আমাদের একদমই প্রফেশনাল একটা সম্পর্ক থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, সুবক্তা, রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবক শ্রদ্ধেয় কৌশিক ইন্দু স্যার। আপনি শুনতে পাচ্ছেন যে আইনি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, আসামি নিয়ে যে ওনাদের কাজকর্ম, ওনাদের সমাজের দায়বদ্ধতা, নানান কথাবার্তায় আসছে, ওনাদের বেরিয়ে আসছে যে ওনাদের কীভাবে একজন আসামিকে ওনারা সহযোগিতা করেন। স্যার, আপনার কাছে কোনো পার্টি গেল স্যার, আমাকে এই কেস হয়েছে, আপনারা তখন প্রথম কি পদক্ষেপ নেন স্যার? আমি গেলাম স্যার, যে আমার একটা সাপোজ আমাদের কাছে কোনো একটা মামলা আসলো, তো আমাদের প্রথম যেটা ডিউটি সেটা হচ্ছে ওকে একটা পেশেন্ট হিয়ারিং দেওয়া, আমাকে ওকে শোনা, ওর বক্তব্য, উনি কি বলতে চাইছেন সেটা শুনে, হ্যাঁ, তারপর ওর কেস কি আছে, তার নথিপত্র, এভিডেন্স, এগুলি খতিয়ে দেখা, তারপর দেখে আমাদের যা মামলা আছে সেই অনুযায়ী ওর রিপ্লাই তৈরি করা, ওর বক্তব্য পেশ করা, সেটাই আমাদের ডিউটি। অনেক অনেক ধন্যবাদ স্যার। সমাজের দায়বদ্ধতায় একজন আইনজীবী কি কর্তব্য স্যার? না, সমাজের দায়বদ্ধ বলতে আমরা তো মানে সমাজের সঙ্গে এতটা ডাইরেক্টলি রিলেটেড, কারণ বিভিন্ন ক্রাইম হোক বা যে কোনো জিনিস, আপনার দায়িত্বটা কিন্তু অনেক বেশি। শুধু ক্রিমিনাল সাইড নয়, সিভিল সাইডে, যেমন ধরুন জায়গা সম্পত্তি নিয়ে হোক বা কারোর চাকরি বাকরি নিয়ে হোক, সমাজের যে প্রত্যেকটা সমস্যা, একদম এই সমস্যার প্রথম ফেস করতে হয় আইনজীবীকে। একদম। হ্যাঁ, যখনই কেউ সমস্যায় পড়ছেন তখন কিন্তু উনি কোথায় যাবেন? উনি একজন আইনজীবীর কাছে যাবেন, হয়তো বুঝবেন কি করতে হবে না করতে হবে। তো এটা সমাজের খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষকে সাহায্য করার জন্য আইনজীবীরা আছেন, মানুষকে সুপরামর্শ দেওয়ার জন্য আইনজীবীরা আছেন, কি করলে তার উনি মুক্তি পাবেন বা উনি তার বিপদ থেকে বাঁচতে পারবেন বিভিন্ন রকমভাবে, সিভিল, ক্রিমিনাল, বিভিন্ন মামলার ক্ষেত্রে, বা হতে পারে যে কারোর চাকরি নিয়ে, কারোর সম্পত্তি নিয়ে হতে পারে, সেটা আইনজীবীর কাছে বুঝবেন, আইনজীবী সুপরামর্শ দেবেন এবং আইনজীবী ওদেরকে পথ দেখাবেন, যে পথে হাঁটলে একটা প্রবলেমগুলি সলিউশন হয়ে যাবে, মিটমাট হয়ে যাবে, তাতে সমাজ সুস্থ থাকবে, পরিবেশ ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে বুঝালেন যে একজন উকিল এবং স্যার আসামি যে কেস নিলে কীভাবে আপনি এগোবেন স্যার, সেটাও আমরাও জানতাম না, আপনি যে সুন্দরভাবে বুঝালেন স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি এখন একজন আইনজীবী যখন স্যার, বলছিলাম যে একজন আইনজীবী যখন প্রমোশন হয়ে স্যার বিচারপতি হন স্যার, তার অনেক কাজকর্ম বেড়ে যায় স্যার। অ্যাকচুয়ালি আমি বলছি, আইনজীবী প্রমোশন পেয়ে বিচারপতি হয়, কথাটা আসলে একটু ভুল মনে হয়। কেন ভুল মনে হয়? বিচারপতি যারা হন, এখানে ওদেরকে জুডিশিয়াল এক্সাম হয়। হ্যাঁ, আমরা সবাই আসলে ল পাস করে ল ইয়ার থাকি, সেখান থেকে কেউ আমরা এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস করি, আবার কেউ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিয়ে ওনারা বিভিন্ন পোস্টে জুডিশিয়াল অফিসার হন, কেউ সিভিল, কেউ ক্রিমিনাল সাইডে, এরকম হতে থাকে। তারপর ওনারা ক্রমশ প্রমোশন পেয়ে উপরের কোর্টে যান, ডিস্ট্রিক্ট জাজ হন, বিভিন্ন কোর্টে প্রমোশন পান। কিন্তু আইনজীবী যারা আছেন, আইনজীবী একটা প্রফেশন, আইনজীবী আইন মতো আছে, এবং জুডিশিয়াল অফিসার যারা জাজ হচ্ছেন, সেটা ওনারা জুডিশিয়াল পরীক্ষা দিয়ে হচ্ছেন। আবার হাইকোর্টের ক্ষেত্রে যেমন আমাদের এলিভেট হচ্ছে, আইনজীবী থেকে হয়তো বেছে নেওয়া হচ্ছে কাউকে যাদের প্র্যাকটিস খুব ভালো, যে আপনারা হাইকোর্টে চলে আসুন, এলিভেট হয়ে হাইকোর্ট জাস্টিস হবেন ওনারা,
এবং চাকরির থেকেও, ডিপার্টমেন্ট থেকেও অনেক সময় ওদেরকে নিয়ে হাইকোর্ট জাস্টিস করা হচ্ছে। এভাবেই আমাদের জুডিশিয়াল সিস্টেমটা চলছে। ও স্যার, আইনজীবী আর জুডিশিয়াল সার্ভিস আলাদা স্যার পুরোপুরি? হ্যাঁ, আইনজীবী মিন্স আমরা তো সবাই ল পাস করে স্যার, আপনি যদি এখন জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিতে পারবেন? না, জুডিশিয়াল সার্ভিস বলতে একটা বয়সের লিমিট আছে। যাদের বয়স আছে ওরা পারছে এবং দিচ্ছে। কেউ কেউ জাজের চাকরি দিতে যাচ্ছেন, বাকিরা প্র্যাকটিস করছেন। হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিসটা আলাদা পুরো, একদম পরীক্ষা দিয়ে পাশ করে ওরা জুডিশিয়াল সার্ভিস হচ্ছেন। একদম স্যার, খুব ধন্যবাদ স্যার। স্যার, একজন আইনজীবীকে যদি বলা হয় কোনো পলিটিক্যাল রাজনৈতিক দল যে আমার পার্টি থেকে আপনি দাঁড়ান বিধানসভা বা কোনো ইলেকশনে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যদি কোনো বা আইনজীবীও তো একজন মানুষ, আর বাকিদের মতো যে পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছেন, যারা নির্বাচনে দাঁড়াতে চান, যদি উনি চান তো তার ব্যক্তিগত ব্যাপার, উনি দাঁড়াতে পারেন। অবশ্যই দাঁড়াতে পারেন। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ। বর্তমান সময়ে আমাদের আইন ব্যবস্থা কোন দিকে চলছে স্যার? আইন ব্যবস্থা দেখুন, একটা র্যাপিড চেঞ্জ হচ্ছে। একদম স্যার। আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে ডাইমেনশন, মানে যে ক্রাইমগুলি, বিশেষ করে ক্রিমিনাল দিকটা বলছি আগে, আমাদের যে ক্রাইমের যে নেচারটা না অনেকটা বদলে যাচ্ছে দিনকে দিন। কেন বদলে যাচ্ছে? ডিউ টু টেকনোলজি। আগে তো এরকম টেকনোলজি ছিল না আমাদের কাছে। এআই এর যুগ চলছে, আপনারা জানেন ভালো। মোবাইল আসার পরে ক্রাইমগুলি অন্যরকম হচ্ছে, ফ্রড হচ্ছে। আপনি শুনবেন মোবাইল ফোন করলেই আজকাল বলছে যে ভিডিও কল করতে পারে কোনো জাজ, কোনো পুলিশ অফিসার, করে আপনাকে প্রতারণা করতে পারে। এগুলি সাইবার ক্রাইম। এই যে সাইবার ক্রাইমগুলি হচ্ছে, এগুলি একদম নতুন ধরনের ক্রাইম। হ্যাঁ, যেখানে আমরা সত্যি এখনো এভিডেন্সটাকে সেভাবে কালেক্ট করতে পারছি না সব সময়। নতুন ধরনের ক্রাইম, ফ্রড হচ্ছে, নতুন ধরনের ফ্রড। আগে যে ফ্রড হতো, হয়তো আপনার বাড়িতে কেউ চুরি করতে আসলো, চুরি করে নিয়ে যেত আপনার জিনিসপত্র, সেটা এক ধরনের অপরাধ ছিল বা অপরাধ হচ্ছে এখন। কিন্তু এখন আপনার সাইবার থেকে আপনার ফোন হ্যাক করে চুরি করছে, ডাইরেক্ট ব্যাংকের থেকে নিয়ে যাচ্ছে। এই যে ক্রাইমগুলি তার ডাইমেনশনটাকে চেঞ্জ করছে। সমাজ যত পরিবর্তন হবে, তার অপরাধের এগুলিও পরিবর্তন হয়ে যায়। তার চুরি ডাকাতি এগুলি থাকে, হ্যাঁ, চুরি ডাকাতি এগুলি থাকে। কিন্তু দেখবেন যা ক্রাইমের যে ডাইমেনশনটা চেঞ্জ হয়, তার সঙ্গে সঙ্গে যদি আমাদের পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন এবং এভিডেন্স কালেক্ট করার প্রসিডিওরগুলি চেঞ্জ না করতে পারি, তাহলে আমরা পিছিয়ে যাব। আমাদের ওই তালে, সমান তালে আমাদের ক্রাইমগুলি, আমাদের আইনগুলিও অ্যামেন্ডমেন্ট হচ্ছে, নতুন নতুন আইন হচ্ছে। কেন হচ্ছে? সমাজ পরিবর্তন হচ্ছে, ক্রাইমের ধরন পরিবর্তন হচ্ছে। সেই ক্রাইমের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি আইনগুলি পরিবর্তন না হয় কিছু, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, আমরা ওইসব ক্রিমিনালদের ধরতে পারবো না। একদম। হ্যাঁ, এই যে সাইবার ক্রাইম হচ্ছে, তারপর এই দিকটা ছাড়া আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট সমাজে লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই মোবাইল ফোন এগুলি আসার পর হয়তো আমাদের মধ্যে যোগাযোগটা অনেক বেড়েছে। আপনারা লক্ষ্য করবেন একটা জিনিস, যে ফ্যামিলি যে জিনিসটা ছিল, সেই ফ্যামিলিটা কিন্তু মোবাইল ফোনের যুগে এসে অনেকটাই মানে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? আমরা আজকে ফ্যামিলি ছেড়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকছি। একদম স্যার। মোবাইল ফোন থেকে হচ্ছে। এবং আপনি অবাক হবেন দেখলে যে ফ্যামিলি কোর্টগুলি, যখন আমরা নতুন প্রফেশনে জয়েন করেছিলাম 2001 সাল, 2 সাল, 3 সাল, তখন কিন্তু এত পরিমাণ ডিভোর্স মামলা বা ফ্যামিলি কোর্টে এতগুলি মামলা থাকতো না, এত মামলা ছিল না। মানুষের ফ্যামিলি থাকতো, ঝগড়াঝাটি হচ্ছে, মিটমাট হচ্ছে। তো এই যে ফোনগুলি আসার পরে তার লেভেলটা যেন অনেক অত্যধিক বেড়ে গেছে। আজকে আপনি ফ্যামিলি কোর্টে গেলে অবাক হবেন কি পরিমাণ লোক তাদের পারিবারিক সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিভোর্স কেস, আরসিআর মামলা এগুলি চলছে। তো আমরা এই সমাজের এটা একটা সামাজিক মানে পরিবর্তন বলতে পারেন যে আপনি দেখবেন সমাজের মধ্যে মানুষের এই যে স্বামী স্ত্রীর সম্পর্কগুলি, ছেলে মেয়ের সম্পর্কগুলি দিনকে দিন কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। একদম স্যার। তা আমাদের সমাজে ক্রাইমও কিন্তু বেড়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, কি কারণ স্যার? কেন সমাজে ক্রাইম বাড়ছে? তার একটা মূল কারণ অর্থনৈতিক ব্যাপার। যে হারে লোক বাড়ছে, তার সময় উপযোগী মানুষের সেই রকম কাজ কোথায়? তাকে আমি সত্যিকারের কাজ কোথায় দিতে পারছি? এই যে আপনারা দেখবেন প্রফেশনগুলিতে, আমাদের প্রফেশন আমি দেখতে পাই আজকাল যে এত ছেলে মেয়ে আসছে, হ্যাঁ, নতুন নতুন ছেলে মেয়ে, কিন্তু এত কাজ কোথায়? আমি যদি একটা ভালো প্রফেশন, ভালো ইনকাম ওদের না দিতে পারি, একটা অর্থনৈতিক চাপ পড়ে যাচ্ছে। তাতে ডাউন ট্রোডেন লোক, যারা নিচের দিকের লোক, যারা সেখানে সমস্যা ওদের দিনকে দিন বেড়ে যাচ্ছে না।
তো সেখান থেকেও কিছুটা ক্রাইমের জন্ম নিচ্ছে আমার মনে হয়। একদম স্যার, সঠিক কথা বললেন স্যার, যে ক্রাইমটা দিনের পর দিন আমাদের, যে আমরা এখন 2024-এ দাঁড়িয়ে রয়েছি স্যার, প্রচুর বেড়েছে স্যার, দেখতে পাচ্ছি চারিদিকে। হ্যাঁ, ক্রাইম বেড়েছে। তারপর দেখুন একদল, এই যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে ইন্ট্রোডার্স, যারা বাইরে থেকে অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, এই যে আজকে পাশের দেশের অস্থির অবস্থা, তারও একটা প্রতিফলন আমরা আমাদের রাজ্যে ফিল করছি। নিয়ত আপনি দেখবেন যে বাংলাদেশি লোক ঢুকে যাচ্ছে, বাইরের অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, তাতে কিছু লোক পয়সার জন্য সাহায্য করছে, এই ধরনের কিছু ক্রাইম বেড়ে যাচ্ছে। তো মানুষ ঢুকে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, লোকজন বাড়ছে, সেই তুলনায় মানুষের রোজগারটা বাড়ছে না। একদম স্যার। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বাজারের যে অবস্থাটা, আমি কোনো সরকার বা এর কথা যাচ্ছি না, রাজনীতির কথা যাব না, বাজারটাকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আপনি যে কোনো বাজারে যাবেন, সবজির দাম থেকে শুরু করে এগুলি কিন্তু সেরকম কন্ট্রোলে আছে বলে আমার মনে হয় না। তাতে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড সাফার করছে। সাধারণ মানুষের যখন সাফারিংসটা বেড়ে যাবে, অটোমেটিক্যালি সমাজের ক্রাইমগুলিও কিছু কিছু বেড়ে যাবে। একদম স্যার, অনেক কথা শুনলাম আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রতিটি বার্তার ঘরে শ্রদ্ধেয় রাজ্যের একজন বিশিষ্ট আইনজীবী, গুণী মানুষ, সুবক্তা এবং সমাজসেবী শ্রদ্ধেয় কৌশিক ইন্দু স্যারকে। উনি সুন্দরভাবে বোঝাচ্ছেন যে আইনি ব্যবস্থা এবং ক্রাইম কেন বেরোচ্ছে, ক্রাইম নিয়ে অনেক আলোচনা হয়েছে। স্যার, আপনি কোনো এনজিওতে আছেন? না, আমি ডাইরেক্টলি কোনো এনজিওতে নেই, আমি আসলে ওই বার অ্যাসোসিয়েশনেই থাকি ম্যাক্সিমাম। হ্যাঁ, ওই অ্যাসোসিয়েশনের কাজকর্মী দেখা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার। যারা ক্রাইম করছে স্যার, যারা কোনো কারণে অকারণে ক্রাইম করছে বা ক্রাইম হয়ে যাচ্ছে স্যার, তাদের প্রতি আপনি কি রকম বার্তা দেবেন স্যার? একটু বার্তা। হ্যাঁ, মানুষকে বুঝতে হবে যে আমরা বলি ক্রাইম ডাজ নট পে। যারা ক্রাইম করে, ক্রাইম হচ্ছে, ওদেরকে শাস্তি তো অবশ্যই পেয়ে যায়। হ্যাঁ, একটা ন্যাচারাল জাস্টিসও থাকে। দেখবেন মানে ওদের ভালো হয় না কখনো। আমরা বলবো যে মানে নিজের কন্ট্রোল রাখতে হবে, নিজের আত্মসম্মান বজায় যেমন রাখতে হবে, সঙ্গে নিজের মধ্যে যে কন্ট্রোলটা, সেটাকে অবশ্যই আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। বিভিন্ন রাগের মুহূর্তে বিভিন্ন রকম ক্রাইম হয়ে যায়। আর এই যে নেশা সামগ্রীর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে এনডিপিএস এর মামলাগুলি হচ্ছে, যুব সমাজের মধ্যে যে ঢুকে যাচ্ছে, বিশেষ করে যে এই অ্যালকোহল যে হচ্ছে, দোকানপাট অতিরিক্ত হচ্ছে, মানুষের যে এগুলি হচ্ছে যে নেশার জিনিস, হ্যাঁ, যদি নেশামুক্ত না করা যায়, এই নেশার থেকে ক্রাইম আরো অনেক বেড়ে যায়। আপনি গতকালকেও লক্ষ্য করবেন, সেদিন আমি দেখছিলাম যে একটা হোটেলের সামনে মারামারি হচ্ছে, এই যে 25 তারিখ হয়েছে স্যার। এগুলি একটা ডিস্ট্রাকশন, ছেলে মেয়ে সবাই মিলে যে একটা নেশা সামগ্রী গ্রহণ করছেন, তার থেকে কিন্তু অনেক ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে। একদম স্যার, আপনি সত্যি কথা বলেছেন। আমাদের একটা যুব সমাজ স্যার আজকে স্যার, সমগ্র পৃথিবীব্যাপী এটা সমস্যা যে নেশা দুরকম স্যার, একদম ভালো নেশা, খারাপ নেশা। এই খারাপ নেশার প্রতি স্যার আকৃষ্ট হচ্ছে কিছু যুব সমাজ, যেটা সমাজের প্রতি ক্ষতিকারক স্যার। তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন স্যার? তাদের অভিভাবক, তাদের সবাইকেই বলতে হবে যে যুব সমাজকে রক্ষা করতে হবে। তারাই আগামী দিনের যারা সমাজ চালাবে। হ্যাঁ, একটা সমাজকে এই যুব সমাজ আগামী দিনের দিনটা চালাবে। তো ওদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা যদি ওদেরকে আটকাতে না পারি, আমরা যদি নেশামুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎটা খুব খারাপ হয়ে যাবে। তো ওদেরকে যেভাবেই হোক একটা নেশামুক্ত সমাজ, আমাদের এটা সকলের দায়িত্ব। সকল মানুষের, সে ছোট হোক বড় হোক, যে প্রফেশনে আছে, যে যেখানেই থাকবে, আমাদের একটা নেশামুক্ত সমাজ অবশ্যই করতে হবে। না করলে আগামী দিন কিন্তু সুস্থ সমাজ তৈরি করা যাবে না। একদম স্যার। স্যার, আমাদের সুষ্ঠু আইন ব্যবস্থা, ভারতের সুষ্ঠু আইন ব্যবস্থা কি পরিবর্তন আনতে পারে সমাজে? সুষ্ঠু আইন ঠিক নয়, তবু আইনি ব্যবস্থা মোটামুটি তো এত লোকের একটা দেশ। হ্যাঁ, এখানে আমরা একটা ছোট্ট রাজ্যে আছি, ত্রিপুরা রাজ্যে, এবং আমি অত্যন্ত গর্বিত। আমি এই রাজ্যে গত 2 দশক ধরে প্র্যাকটিস করছি এবং দেখছি আমাদের জুডিশিয়ারি অত্যন্ত ভালো। হ্যাঁ, এখানে করাপশনের লেভেল নেই বললেই চলে, খুব কম, যতটা সম্ভব কিন্তু জাস্টিস দেওয়ার প্রয়াস চলছে, বিচার দেওয়ার চেষ্টা চলছে, এবং এত লোকের মাঝে ওনারা যে দিচ্ছেন, সেটা সত্যি একটা বিরাট ব্যাপার। তারপরেও যদি আরো সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা করতে হয়, ইনভেস্টিগেশনের ব্যাপারটাকে দেখতে হবে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আরো ঢেলে সাজানো দরকার, যাতে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘটনাকে সুন্দর মতো ইনভেস্টিগেট করতে পারে। আমার মনে হয় যে বর্তমান সমাজে, আমি
আজকে পজিটিভ বার্তা এসেছি, নেগেটিভ কথা কম বলবো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় পুলিশ প্রশাসনকে আরো ঢেলে সাজানো দরকার। যারা অফিসাররা কাজ করছেন ওদেরকে আরো ট্রেনিং দরকার এবং আরো বেশি করে পুলিশের লোক দরকার। কারণ ল অ্যান্ড অর্ডার দেখতে হয়, সঙ্গে ওদের ইনভেস্টিগেশনটা করতে হয়। একই অফিসারকে যদি বারবার ডিউটি করতে হয় দুটো, এতে ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হয়ে যায়। ঠিক টাইমলি চার্জশিট দিতে পারছেন না, দেরি হয়ে যাচ্ছে না, সেটার দিকটা দেখতে হবে, যাতে ইনভেস্টিগেশনে যারা ব্যস্ত আছেন ওদেরকে যাতে মানে কাজ করার একটা পরিবেশ দেওয়া যায়। তাতে ইনভেস্টিগেশন ভালো হলে অটোমেটিক্যালি বিচার ভালো হবে। ইনভেস্টিগেশন খারাপ হয়ে গেলে বিচার কিন্তু ভালো হবে না। একদম স্যার। স্যার আপনারা কাজ করেন স্যার এই আইনজীবী, আপনাদের যে যারা হেল্প করেন করণিক বা মুহুরী বা আরো অনেক আছে যারা আপনারা সহযোগিতা করে থাকেন স্যার, তাদের নিয়ে একটু আলোচনা শুনতে চাই আমরা। তাদের কি কর্তব্য? আমাদের সঙ্গে যারা আছেন, দেখুন জুডিশিয়ারি আমরা বলি যে একটা গাড়ি যেমন 4টে চাকার উপর চলে, শুধু জাজরা তো বিচার করলে হবে না। এখানে কোর্টের স্টাফ যারা আছেন তাদের সহযোগিতা দরকার, এখানে যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সহযোগিতা দরকার, এখানে যারা মুহুরী বাবুরা আছেন তারা খুব ইম্পর্টেন্ট একটা রোল করেন। সেনা পিটিশন তৈরি করা, পিটিশন লেখা, ঠিক সময়ে তুলে আনা, ডেটগুলি দেওয়া, এটা একটা বিশাল দায়িত্ব। হ্যাঁ, একটা সুষ্ঠু আপনাকে বিচার ব্যবস্থা গড়ে তুলতে গেলে আপনাকে তাদের সহযোগিতা অবশ্যই দরকার, এবং তাদের সহযোগিতা ছাড়া কিন্তু সুষ্ঠু বিচার ব্যবস্থা তৈরি করা যাবে না। হ্যাঁ, যারা মুহুরী বাবুরা আছেন তারা যদি সুন্দর মতো কাজ করেন, আইনজীবীরা যদি করেন, এবং সবাই যদি, প্রত্যেকটা লোক যদি তার নিজের ক্ষেত্রে ঠিকমতো ডিউটি করেন, তাহলে অবশ্যই একটা সুন্দর বিচার ব্যবস্থা দেওয়া সম্ভব এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। একদম সার্বিকভাবে স্যার আপনি বলবেন স্যার, আপনি শুরু থেকে স্যার এখন পর্যন্ত স্যার, এই তো আপনি দীর্ঘদিন ধরে 23-25 বছর হয়ে গেছে আপনার এই আইনজীবী প্র্যাকটিসে স্যার। আপনার চোখে আমাদের ত্রিপুরার আইন ব্যবস্থা এখন কোন দিকে স্যার? হ্যাঁ, ত্রিপুরার আইন ব্যবস্থা যথেষ্ট ভালো। আমি যতটুকু দেখি এখানকার যারা জুডিশিয়াল অফিসাররা আছেন এবং আইনজীবীরাও যথেষ্ট ভালো আইনজীবী। আমি সত্যি কথা, বাইরের কথা আমি অনেক সময় শুনি, দেখি না, ছোট ম্যাক্সিমাম তো আমরা নিচের কোর্টগুলিতে প্র্যাকটিস করি, ট্রায়াল কোর্টগুলিতে। আমি যতটুকু দেখি অত্যন্ত ভালো ভালো ছেলেরা আসছে প্রফেশনে এবং জুডিশিয়ারিতে, যাতে মানুষকে সঠিক বিচার দেওয়া যায়। যথেষ্ট ভালো আছে, আরও ভালো করা সম্ভব। যদি আমরা চেষ্টা করি সবাই মিলে, তাহলে আরও ভালো সুষ্ঠু বিচার ব্যবস্থা তৈরি হবে। এইবার স্যার একটা অন্য প্রশ্ন করবো স্যার, আইনজীবীর বাইরে গিয়ে স্যার, যেহেতু স্যার দীর্ঘদিন ধরে আইনজীবী করছেন স্যার, কিন্তু আমাদের যে ত্রিপুরার সার্বিক উন্নতি স্যার, আমাদের যে ত্রিপুরার শিক্ষা, রাস্তাঘাট বিভিন্নভাবে স্যার আপনার চোখে কীরকম স্যার? আমাদের পরপর মেডিকেল কলেজ হয়েছে, আমাদের ল কলেজ আছে স্যার, কীরকম মনে হচ্ছে স্যার আপনার? হ্যাঁ, আমাদের এখানে প্রাইভেট কলেজ, ল কলেজ হচ্ছে এবং 4-4টে কলেজ হয়েছে। তবে আমার নিজস্ব মতামত যে কলেজ শুধু করলে হবে না, তাদের ঠিকমতো গাইডেন্স দেওয়া হচ্ছে কিনা ঠিকমতো। কারণ আমরা যখন যাব প্রফেশনে যাব, আমি শুধু আইনের কথাটা বলছি, আমরা যখন যাব আমি প্রফেশনে যাচ্ছি, প্রফেশনে গিয়ে কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। তো আমি কি শিখে আসলাম, তারপর আমাকে যে স্ট্রাগল করতে হবে দীর্ঘদিন। আইনের প্রফেশনটা খুব স্ট্রাগলিংয়ের একটা প্রফেশন, সেটা আস্তে আস্তে শিখতে হয়, সময় লাগে, টাইম লাগে। সেই ধৈর্যটা থাকতে হবে এবং সেই মেধা এবং তার প্রপার গাইডেন্স পাচ্ছে কিনা প্রত্যেকটা কলেজে, সেটা ওদের দেখার দায়িত্ব। কারণ না হলে কিন্তু আমরা অল ইন্ডিয়া লেভেলে যদি কম্পিট করতে হয়, এখানে ভালো ভালো কলেজ যেমন আছে, NLU স্টুডেন্ট যারা আছে, ন্যাশনাল ল স্কুল স্টুডেন্টগুলি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদের স্ট্যান্ডার্ডটার সঙ্গে যদি আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে মিলিয়ে না রাখতে পারি অল ওভার ইন্ডিয়াতে বেসিসে, কিন্তু আমরা তাহলে একটু পিছিয়ে যাব। নতুন কলেজ শুধু করলে হবে না, প্রপার তাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এবং সেটাকে হয়তো বার কাউন্সিল হয়তো সেই জিনিসটা দেখবেন, লক্ষ্য রাখবেন যে সত্যিকারের অল ইন্ডিয়া বার কাউন্সিল না, ত্রিপুরা অল ইন্ডিয়া বার কাউন্সিল আছে, ত্রিপুরার বার কাউন্সিল আছে। হ্যাঁ, প্রপার গাইডলাইনটা তৈরি করবে তো অল ইন্ডিয়া বার কাউন্সিল। ওনার একটা পরীক্ষা নেন এনরোলমেন্ট পাওয়ার আগে, তো সবাইকে সেই পরীক্ষাটা দিতে হয় যারা প্র্যাকটিস করতে চান। হ্যাঁ, তো সেইভাবে প্রত্যেক ছাত্র প্রিপেয়ার হয়ে আসলো কিনা সেটা অবশ্যই দেখার দায়িত্ব, এবং কলেজগুলিরও দেখার দায়িত্ব যে সঠিক গাইডলাইন ওদেরকে আমি দিতে পারলাম কিনা, শেখাতে পারলাম কিনা। অনেক অনেক ধন্যবাদ স্যার। কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে পজিটিভ বার্তার পর্দায় চোখ রেখেছেন, আপনাদের অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি।
যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, সুবক্তা। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উনি কথাগুলি বলছেন। আমরা বুঝতেই পারিনি যে এত সুন্দর বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে। রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় কৌশিক ইন্দু স্যার, এবং পাশাপাশি সমাজসেবা উনি করছেন বিভিন্ন আকারে। একজন আইনজীবী সমাজসেভার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত স্যার, তাই তো স্যার? আপনারা বিভিন্নভাবে জড়িয়ে রয়েছেন স্যার। আপনারা করছেন যে আপনি কথাতে চলে এসেছে এগুলি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি স্যার। যারা নতুন প্রজন্ম, যারা ওকালতি পড়বেন বা পড়ছেন বা ওকালতি নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন, যারা কোর্টে অনেকে স্যার কাজ করেন স্যার, আপনারা মোহরিবাবু ছাড়া অনেক ধরনের কাজ করছেন, এইসব সবার প্রতি, নতুন প্রজন্মের প্রতি আপনি স্যার কি বার্তা দেবেন স্যার আইনি ব্যবস্থাকে ঠিক রাখার জন্য? নতুন প্রজন্ম যারা আসছেন, সেটাই বলছিলাম কলেজের ব্যাপার থেকে, ওদেরকে ধৈর্য রাখতে হবে। কারণ এই প্রফেশনটাকে প্রথমে একটু স্ট্রাগলিং করতে হয়। হ্যাঁ, সেটা এই ধৈর্য নিয়ে, এবং যেখানে মানুষকে সরাসরি সহযোগিতা করার একটা স্কোপ আছে, সেটাকে যদি আমি ওয়েলকাম করি, আমি যদি মানুষের মধ্যে মিশে যাই এবং আমার স্টাডিগুলি, পড়াশোনা, যে নতুন নতুন জাজমেন্ট আসছে, আমি যদি নিজেকে আপডেট করে রাখতে পারি, মানুষকে যদি সহযোগিতা করতে পারি, তবেই তো এই প্রফেশনে গিয়ে ও একটা সাকসেসফুল মানুষ হিসেবে প্রতিপন্ন হবে। একদম অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের সময় দিয়েছেন। পজিটিভতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা রইল, এবং আমরা চাই আপনি আগামী দিনও ত্রিপুরার আইন ব্যবস্থাকে সুন্দরভাবে নিয়ে এগিয়ে যাবেন। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক স্যার, এই কামনা করতে স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী সময় অনুষ্ঠান দেখবেন, আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি স্যার। আবারও অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরও অনেক নমস্কার, শুভেচ্ছা।